আমি তো ভালোবাসি তোকে। সিজন 2, লেখিকা ফারজানা মনি। বর্ষার পানির মতন চারিদিকে যেন খুশিতে থই থই করছে। খান পরিবারে খুশির জোয়ার নেমেছে। দীর্ঘ এক দম বন্ধকর পরিবেশের পর আবারও আলোর রোশনিতে আলোকিত হয়েছে খান পরিবারের সকল সদস্যের মন। হসপিটাল থেকে আবিরের এখনো নামটা কাটা হয়নি। তানভীর আর আলী আহমেদ খান হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আবিরকে মেঘের রুমে শিফট করিয়েছে, কিন্তু আবিরের রেস্ট করার কোনো খবরই নেই। সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে মেঘের সাথে খুনসুটিতে ব্যস্ত থাকে। আবিরের ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র 4 দিন। এর মাঝে ছেলে মেয়ের পক্ষ ভাগাভাগি শেষ। আবিরের একটাই দাবি, ওর মেয়ে আহিয়া ওর পক্ষে, কিন্তু মেঘ তা শুনতে বা মানতে নারাজ। মেঘ চাই ছেলে মেয়ে দুইজনেই মায়ের পক্ষে থাকুক। ভাইয়া, তানভীরের ডাক শুনে মেঘ আবির দুইজনেই সেই দিকে তাকালো। আবির, ভেতরে আয়। তানভীর ভেতরে এসেই বেবিদের কাছে গেল। ছেলেবাবুকে কোলে নিয়েই বলল, আমার মামা কি করে? তাড়াতাড়ি বড় হয়ে যাও, তোমাকে কাঁধে চড়িয়ে পুরো এলাকায় ঘুরবো। তানভীরের স্পর্শ পেয়ে হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা নয়, তাই ঠোঁট বাঁকিয়ে কাঁদা শুরু করলো। তানভীর, এই যে মামা, কেঁদো না, চকলেট খাবে? তোমাকে আমি অনেক চকলেট এনে দিব। তারপরও কেঁদো না প্লিজ। তানভীরের কথা ও কর্মকাণ্ডে দেখে মেঘ হাসতে হাসতে বেডে লুটোপুটি খাচ্ছে। বহু কষ্টে হাসি থামিয়ে বলল, ভাইয়া, আমার এইটুকু ছেলেকে তুমি চকলেট খাওয়াতে চাচ্ছ? তানভীর, ওকে আমি অল্প বয়সে সব কিছু ট্রেনিং দিব। তানভীরের কথা শুনে আবির হঠাৎ ফোঁস করে উঠে বলল, তাহলে তো হয়েছে। আমার ছেলেটাকে অল্প বয়সে তোর মতন পাকা বানাস না ভাই, তাহলে আর বোনের বান্ধবীর সাথে প্রেম করতে যাবে। আবিরের খোঁচা মারা কথা শুনে তানভীর টিটকনি কেটে বলল, ছি ভাইয়া, আমাকে কি তোমার মতন কাঁচা ট্রেনার মনে হয়? আমি আমার ভাগ্নেকে চাচাতো বোনের সাথেই প্রেম করা শেখাবো। আবির অবাক কণ্ঠে উত্তর দিল, তাহলে তো আমার ছেলে সারা জীবনের সিঙ্গেলই থাকতে হবে। তুই তো আমার ছেলের চাচা না হয়ে মামা হয়ে বসে আছিস। তানভীর, আমি তো আমার ছেলের চাচা মামা কোনোটাই হতে ইন্টারেস্ট না। আবির, তাহলে? তানভীর আবিরের দিকে তাকিয়ে এক চোখ মেরে জবাব দিল, শ্বশুর হব, শ্বশুর। ওকে আমার মেয়ের জামাই বানাবো, বুঝলা ভাইয়া? আবির ঠাট্টার কণ্ঠে উত্তর দিল, বললেই হলো, তোকে আমার বেয়াই জীবনেও বানাবো না। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন সম্বন্ধী ভাই। তানভীর হাসতে হাসতে বলে উঠল, আমার মেয়েকে তোমার ছেলের সাথে ভাগিয়ে দিব, পারলে তুমিও আটকে দেখিও বেয়াই মশাই। ওদের কাণ্ড দেখে মেঘ ধমকের স্বরে বলে উঠল, তোমরা প্লিজ একটু চুপ করবা? আমার মেয়েটার ঘুমিয়ে আছে, উঠে যাবে। আহিয়ার কথা শুনে আবির তানভীরের মাথায় চাটি মেরে বলল, ধুর শালা, কথা কম বল। আমার মেয়ের ঘুম থেকে উঠলে তোকে সারা জীবন মেয়ের বাপ হওয়ার সুযোগই আমি দেব না। তানভীর, আমি তোমার শালা না, সম্বন্ধী হই, সম্মান দিয়ে কথা বলবা। আবির, আমি তো তোকে সম্মানের চূড়ায় নিয়ে যেতে চাই, কিন্তু তুই তো আড়ালে দেখা করিস না। মেঘ বিরক্তি কণ্ঠে বলল, উফ, তোমরা বাচ্চাদের মতন ঝগড়া করা বন্ধ করবে? তারপর তানভীরের উদ্দেশ্যে আবারও বলল, ভাইয়া, আমাদের রিলিজ কয়টায় দিবে? তানভীর এবার সিরিয়াস কণ্ঠে উত্তর দিল, সকল ফর্মালিটি শেষ, আর ঘন্টাখানেক পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খান পরিবারের সকল সদস্য তোদের আশায় পথ চেয়ে আছে। মেঘ, জানি তো, আমারও তাদের কাছে ফিরে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আবির, ইস, আমার জন্য তো কারোর মনটা এত ব্যাকুল হয় না। মেঘ, আপনি তো কোনোভাবেই নিজের পরিবারকে নিয়ে জেলাস ফিল করছেন। আবির, কই না তো। তোমাকে ভালোবাসার জন্য আমার এখন মেয়ে আছে, বুঝলা? মেঘ আবিরের খুনসুটি দেখে তানভীর হাসি মুখে বিদায় নিয়ে বাইরে চলে গেল। এই ছেলে, তাড়াতাড়ি সাজানো শেষ করো, আমার নাতি নাতনিরা চলে আসবে। আলী আহমেদ খান
তাড়াহুড়া শুনে ছেলেটি জবাব দিল, আঙ্কেল, আর কিছুক্ষণের মধ্যে সব সাজানো শেষ হয়ে যাবে। এদের দুইজনের কথার মাঝে উপস্থিত হলো মোজাম্মেল খান। বলল, কি হয়েছে ভাইজান? আলী আহমেদ খান জবাব দিলেন, আমার আমার আবিরের ছেলে মেয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে, কিন্তু ওদের এখনো বাড়ি সাজানোর কমপ্লিট হয়নি। মোজাম্মেল খান, আরে ভাইজান, এত চাপ নিও না, ওদের বাড়ি ফেরার আগে সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান সকাল থেকে রান্নাঘরে প্রচুর ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে। বন্যাও সাথে সাথে সাহায্য করছে। আজ মাহমুদা খান ও জান্নাত আসার কথা, হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মিম আরিফকে বারবার বারবার বলেছে আসার জন্য, কিন্তু আরিফ জানিয়েছে সে অন্য সময় আসবে। ঘর জুড়ে স্নিগ্ধ আলো, ফুলের মালা আর হালকা ইনস্ট্রুমেন্টাল সঙ্গীত। দরজার সামনে দাঁড়িয়ে আছে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সহ পরিবারের সকল সদস্য। প্রত্যেকের চোখে একরাশ উচ্ছ্বাস। হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠল। মিম এসেছে, ভাইয়ারা এসেছে। হালিমা খান চোখ ভিজে গেল জলে। বলল, আমার নাতি নাতনি এসেছে। মালিয়া খান মেঘের ছেলেকে কোলে নিয়ে বলল, আল্লাহ তাআলা রহমত নামিয়ে দিয়েছে ঘরে। আলী আহমেদ খান সামনে এগিয়ে গিয়ে আবিরের কোল থেকে নাতনিকে কোলে নিয়ে বলল, আমার নাতনি কি কম নাকি? দেখো, ও এসেছে আর সারা ঘর আলোয় আলোয় ভরে গেছে। মা বাবার খুনসুটি দেখে আবির হাসল। ইকবাল খান হাসতে হাসতে বললেন, আবারও খানবাড়ির আরো দুইজন নতুন উত্তরসূরি পেয়ে গেল। আজ শুক্রবার। বাড়ির বাগানে ছোট একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ছেলে ও মেয়ে নিয়ে বসে আছে মেঘ ও আবির। আজ ওদের নামকরণ করা হবে। আত্মীয় স্বজনরা ও পাড়া প্রতিবেশী সবাই এসেছে আবিরের ছেলে মেয়েকে দেখতে। আদি একটা ছোট্ট কবিতা পাঠ করে বাবুদের উদ্দেশ্যে, আলো হয়ে এলে তোমরা খান ঘরে সুর বাজে, তোমাদের হাসিতে যেন খান পরিবারের নতুন দিন সাজে। তারপর মালিহা খান ছেলে বাবুকে একটা ছোট্ট সোনার লকেট সহ চেন ও মেয়ে বাবুকে সোনার ছোট্ট দুইটা চুড়ি পরিয়ে দিল, যা খান পরিবারের ঐতিহ্যের প্রতীক। মালিহা খান গভীর আবেগী কণ্ঠে বাবুদের উদ্দেশ্যে বলল, একসময় এই চুড়ি ও চেন তোমাদের মা বাবা পড়েছিল, আর এখন থেকে এগুলো তোমাদের। একে একে সকলে এসে দোয়া করে গেল ও অনেক গিফট দিল। এখন নাম রাখার পালা। আবির মেয়ের নাম রাখলো মেহবুবা খান আহিয়া, আর মেঘ ছেলেবাবুর নাম রাখলো মাহাদীপ খান আহিয়ান। তাছাড়া পরিবারের সকলের ভিন্ন ভিন্ন নাম রাখলো, যেমন ছেলের নাম রাখলো ফারাজ, আয়ান, রাফি, আহিল, মাহির, মাহাতাব, আহির, মৃদুল, আয়ুষ, ইসরাক, মাহিম, আদিল, মাশরাফি, সাফওয়ান, মাহাদি, মেহরাব ইত্যাদি। আর মেয়ের নাম রাখলো আসিরা, জানাবীর, আরিবা, আফরিন, মাহারিয়া, মেহেজাবিন, মুনজা, মুবিনা, মাইশা, মাহফুজা ইত্যাদি। নামের এত বড় লিস্ট দেখে তানভীর মাথায় হাত রেখে বসে পড়ে বলল, আমার একমাত্র ভাগ্নে ও একটা ভাগ্নির, ওদের এত নাম হলে তো ওরা নিজেরাই নিজেদের নাম ভুলে কনফিউশনে হয়ে যাবে। ভাইয়া আর বোনু যা নাম রেখেছে তাই থাক, কিন্তু আমি আমার ভবিষ্যৎ মেয়ে জামাইকে তাসমিন খান বলেই ডাকবো, যার অর্থ একজন সুশৃঙ্খল ও বুদ্ধিমান ব্যক্তি। আর আমার মেয়ের ভবিষ্যতে একমাত্র ননদের নাম রাখবো তাসফিয়া খান, যার অর্থ বিশুদ্ধ, পবিত্রতা, পরিশুদ্ধতা ও সততা। মেঘ রেগে
বন্যা রেগে ফুঁসে উঠে বলল, এই আপনি না এইমাত্র বললেন ভাইয়া আর মেঘরা ছাড়া আর কারোর নাম গ্রহণযোগ্য হবে না, তাহলে আপনি কেন রাখছেন? তানভীর দাঁত কেলিয়ে জবাব দিল, কারণ ওদের সাথে আমার ভবিষ্যৎ সম্পর্কটা অন্যরকম। চাইলে তুমিও রাখতে পারো, কারণ তুমি আর আমি একই, তাই তো বউ? তানভীরের কথা শুনে মিম ও আদি রেগে কটমট করছে। পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে তানভীর ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। একদিন সন্ধ্যাবেলা আবির অফিস থেকে বাড়ি এসে দেখতে পেল ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে চকলেটের মোড়ক। আবিরকে দেখে মেঘ রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাগী কণ্ঠে বলল, আপনার ছেলে আবারও লুকিয়ে রাখা চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে। 4 বছরের আহিয়ান আধো আধো কণ্ঠে বলল, আমি তো খাইনি পাপা। আহিয়া আমাকে যে জোল করে খাইয়েছে। আহিয়ানের থেকে কয়েক মিনিটের ছোট হলেও বেশ চালাক। সঙ্গে সঙ্গে বলল, পাপা ভাইয়া মিথ্যা, আমি তো বলেছিলাম খেও না, তা সে দোল করে সব খেয়ে ফেলেছে। আবির মুচকি হেসে ছেলে মেয়েকে একসাথে কোলে নিয়ে সোফায় গিয়ে বসলো। আহিয়ান ও আহিয়া সন্ধ্যায় সোফায় বসে আঁকিতে ব্যস্ত। আবির একটু আগে রুমে গেছে ফ্রেশ হতে। এখন আর আগের মতন বাড়ি ফিরেই ফ্রেশ হতে পারে না। এসেই ছেলে মেয়েকে সকল আবদার শুনতে ব্যস্ত থাকে। আহিয়া মায়ের একটা পুরনো ছবি নিয়ে আঁকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। পারবেই বা কি করে? মাত্র 4 বছরের শিশু এত কঠিন ড্রয়িং কি করতে পারবে? তাই একটু আগে মিমকে চকলেট দেওয়ার কথা বলে জোর করে এনেছে ডাইনিং এ হেল্প করতে বসিয়ে রেখেছে। আহিয়ান বাবাকে আঁকছে, একটা বিশাল স্যান্ডউইচ মুখে পুরে খাচ্ছে। মিম ওদের সাহায্য তো করছে, কিন্তু জানে একটু পরে এসবের জন্য ওর উপর দিয়ে ঘূর্ণিঝড়, টর্নেডো, নার্গিস সব একসাথে যাবে। আবিরকে নিচে নামতে দেখে আহিয়া দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায়। আবির, কি হয়েছে মামুনি? আহিয়া, পাপা দেখো, এই দেখো মাম্মা। আবির আহিয়ার হাত থেকে ড্রয়িং এর খাতাটার দিকে তাকিয়ে দেখলো কাঁচা হাতে একটা ছবি আঁকা, একটা বাঁকা তেরা মেয়ে, বিশাল লম্বা চুল যা পা পর্যন্ত, চোখ দুটো বড় বড়। আবির তো দেখে হাসতে হাসতে শেষ। বলল, এটা তোমার মাম্মা? আহিয়া, মাম্মা। হঠাৎ আবির শুনতে পেল রান্নাঘর থেকে মেঘ ও বন্যার অট্টহাসির শব্দ। আবির সেই দিকে এগিয়ে গেল। গিয়ে যা দেখলো, আবির তো চক্ষু চড়ক গাছ। আহিয়ানের হাতে একটা ড্রয়িং, সেখানে একটা মোটা তাজা লোক হা করে বড় একটা স্যান্ডউইচ খাচ্ছে। নিচে ভাঙা ভাঙা অক্ষরে লেখা, আমার পাপা। আবির আহিয়ানকে ডাকলো, সোনা এদিকে আসো তো। আহিয়ান আসলে আবির হাঁটু গেড়ে সামনে বসে জিজ্ঞাসা করলো, তোমাকে কে বলেছে এটা আমি? মানে তুমি কেন এমনটা আঁকতে ইচ্ছে হলো? আহিয়ান হাসি হাসি মুখ নিয়ে বলল, আম্মুই তো সবসময় তোমাকে বলে তুমি নাকি খাও ও ঘুম ছাড়া কোনো কাজ নেই। আবির রেগে কটমট করে তাকায় মেঘের দিকে। মিম ও বন্যা মুচকি মুচকি হাসছে। আলী আহমেদ খান হঠাৎ বলে উঠল, ঠিকই তো বলেছে আমার বৌমা, সকাল বিকাল অফিস, খাওয়া আর ঘুম ছাড়া তোমার আর কি কাজ? আলী আহমেদ খানের সাথে তাল মিলিয়ে তানভীর বলল, আমার মেয়ে জামাইয়ের ট্যালেন্ট আছে বলতে হবে। বলো ভাইয়া, বলেই দাঁত কেলিয়ে হাসলো। আবির রাগি রাগি মুখ নিয়ে বলল, তোকে আমার বেয়াই জীবনও বানাবো না। আমি উপরে যাচ্ছি, তোর মেয়েকে আজই অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো। বলে আবির সকলের মুখের দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। বন্যা মাথায় হাত দিয়ে বলল, হাই আল্লাহ, কবে যে এদের দুই ভাইয়ের দুষ্টুমির জন্য আমার ছোট মেয়েটার কপাল পড়বে। বন্যা ও তানভীরের একটা মেয়ে,
খান, বয়স 2.5 বছর। ছোট ছোট পায়ে হেঁটে আহিয়ার সাথে পুরো বাড়ি মাতিয়ে রাখে, কিন্তু আহিয়ানের কাছে সে ভুলেও যায় না। আহিয়ানও সুযোগ পেলে ত্রিধাকে মেরে দেয়, আর ত্রিধাও আবির বাড়ি আসলে বড় পাপার কাছে বিচারের ডালি নিয়ে বসে। আজ শুক্রবার, একটু আগে জুম্মার নামাজ পড়ে এসেছে। সকলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে এখন সবার রুমে বিশ্রাম নিচ্ছে। মিম প্রায় 30 মিনিট ধরে বাবা মায়ের রুমের পাশে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে রুমে যাবে নাকি যাবে না। দরজার ওপারে সামান্য পা দেখা যেতেই আকলিমা খান বলল, কে ওখানে? মিম গুটি গুটি পায়ে এগিয়ে গেল সামনে, বলল, আম্মু। আমি আম্মু। আকলিমা খান, দরজার বাইরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? মিম, না মানে হ্যাঁ আম্মু, মাত্রই এসে বিছানায় শুয়েছে, তাই মিমের শব্দ পাওয়া মাত্রই ইকবাল খানের ঘুম ভেঙে গেল। আকলিমা খান কিছু বলার আগেই ইকবাল খান মেয়েকে নিজের কাছে ডাকলেন। এবার মিম গিয়ে বাবার সামনে মাথা নিচু করে বসলো। ইকবাল খান আদরে কণ্ঠে বলল, কি হয়েছে আমার মায়ের? মিম কোনো জবাব দিল না, মাথা নিচু করে বসে আছে। এবার আকলিমা খান এসেও বিছানায় বসলেন। বললেন, তোমরা বাবা মেয়ে কথা বলো, আমি ঘুমাচ্ছি। ইকবাল খান ও মিম আকলিমা খানের কথা শুনে একবার ওনার দিকে তাকালো। তারপর ইকবাল খান মিমের উদ্দেশ্যে বললেন, বলো মা, কি হয়েছে? কিছু লাগবে তোমার? মিম কাচুমাচু করে বসে ওনার এক আঁচলের সাথে আরেক আঁচল গিট দিচ্ছে। ইকবাল খান আবারও বলল, কিছু তো বলো। মিম, আসলে আব্বু, আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মিমের মুখে গুরুত্বপূর্ণ কথা শুনে আকলিমা খান, ইকবাল খান উঠে বসলেন। মিম কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করলো, তোমরা তো জানোই আমি কখনোই তোমাদের বিশ্বাস ভাঙিনি। আমি আর আরিফ ভাইয়া, মানে আমরা প্রায় 5 বছর ধরে একে অপরকে চিনি, বুঝি, ভালোবাসি। না মানে এটা হঠাৎ করে হয়নি। আমরা দুজনেই বুঝে শুনে ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা চাই তোমরাও আমাদের পাশে থাকো, কারণ আমাদের এই সিদ্ধান্তে আমরা পরিবারকে সম্মানের সঙ্গে পাশে রাখতে চাই। মিমের কথা শেষ না হতেই আকলিমা খান সজোরে থাপ্পড় বসিয়ে দিল মিমের গালে। বলল, তোর সাহস কি করে হলো তোর আব্বুর সামনে এই কথা বলার? ইকবাল খান এক হাত তুলে আকলিমা খানকে থামিয়ে দিলেন। ইকবাল খান গম্ভীর কণ্ঠে বললেন, মাহমুদ আপা জানে? মিম নিচের দিকে তাকিয়ে জবাব দিল, জি, আরিফ ভাইয়া তাদের পরিবারকে জানিয়েছে। ইকবাল খান, কবে জানিয়েছে? মিম, 2 দিন আগেই। ইকবাল খান, কি বলেছে ওর পরিবার? মিম কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, ফুপি আর ফুপা জানিয়েছেন। আমাদের পরিবার মানলে তাদের কোনো সমস্যা নেই। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বললেন, আর তুমিও সেটা শুনে তোমার পরিবারকে মানাতে চলে এসেছো? মিম ভয়ার্ত কণ্ঠে বলল, না মানে আব্বু। ইকবাল খান ধমক দিয়ে বললেন, কি মানে করছো? তুমি কি ভুলে গেছো তোমার ফুপির পরিণতি? এই একই ভুলের কারণে 27 বছর আপা আমাদের বাড়িতে আসেনি। তুমিও কি চাও তোমার ভাগ্য এমন হোক? ইকবাল খানের ধমক শুনে মিম মাথা নিচু করে বসে বসে নীরবে চোখের জল ফেলছে। আকলিমা খান মিমের এক হাত টেনে ধরে দাঁড় করিয়ে বলল, তুই এখনই রুমে যা। আমরা এই ব্যাপারে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। মিম মায়ের হাতটা ছাড়িয়ে ছুটে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরলো। কান্নায় জর্জরিত কণ্ঠে বলল, প্লিজ আব্বু, তোমরা এমন করো না। আমি আরিফকে ছাড়া বাঁচবো না। মিমের কথার মাঝেই মিমের মা ফোড়ন কেটে বলল, কিরে মিম, আমি কি এত নির্লজ্জ মেয়ে পেটে ধরেছিলাম? আমার ভাবতে অবাক লাগছে, তুই আমার মেয়ে। কি করে পারছিস বাবার সামনে এসব কথা বলতে? মিম মায়ের কথা কানে না দিয়ে বাবার পাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু,
ভালো ছেলে, আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখবে। শুধু তোমরা যে আর শুধু তোমরা যে আরিফকে মেনে নাও, সেজন্যই আরিফ নিজের বাবার ব্যবসার হাল ধরে ধরে প্রতিষ্ঠিত হয়েছে। সম্পর্কের শুরুতে আরিফ 2 থেকে 3 বছর সময় আমার থেকে চেয়ে নেওয়ার পরেও পরবর্তীতে তোমাদের চোখে যোগ্য হওয়ার জন্য 5 বছর সময় ব্যয় করেছে। এখন নিঃসন্দেহে আরিফ সব দিক থেকেই আমাদের চোখে যোগ্য। প্লিজ আব্বু, তুমি না করো না। উফ মাম্মা, আমি ব্যথা পাচ্ছি। আহিয়ার শব্দ পেয়ে মেঘ সেদিকে তাকালো, দেখলো আহিয়াকে চিমটি কেটেছে। মেঘ ধমকের সুরে বলল, আহিয়ান, তোমাকে কতবার বলেছি ও তোমার ছোট বোন, তুমি ওর বড় ভাইয়া, আর বড় ভাইয়ারা ছোট বোনদের কখনো মারে না, অনেক আদর করে। আহিয়ান, আমি মানি নিয়ম মাম্মা, বোন মিথ্যা বলছে। আহিয়া প্রতিবাদী সুরে বলল, না মাম্মা, না মাম্মা, ভাইয়া মিথ্যা বলছে। এবার আহিয়ান রাগে আহিয়ার মাথায় গাঁঠি তুলে ঝুঁটি তুলি খুলে নিল। আর কি লাগে, শুরু হয়ে গেল রাজকন্যা আহিয়ার কান্না। ঠোঁট ভাঙিয়ে ভাঙিয়ে পাপা পাপা বলে কাঁদতে লাগলো। মেঘ পাশেই বাচ্চাদের জামা কাপড় গুলো গুছাচ্ছিল। ছুটে গিয়ে আহিয়াকে বুকে জড়িয়ে আদর করা শুরু করলো। আমি পাপার কাছে বিচার দেব। পাপা, ও পাপা, তুমি কই, বলে আহিয়া আরো কান্না শুরু করলো। মেঘের তো মাথায় হাত। শুরু হয়ে গেল পাপার আদরের দুলালির কান্না। কিন্তু আহিয়ার আব্বু গেল কোথায়? কাকামণি, আসবো? আবিরের কণ্ঠস্বর পেয়ে ইকবাল খান, আকলিমা খান ও মিম দরজার দিকে তাকালো। আকলিমা খান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আরে আবির, কিছু লাগবে তোমার? ভেতরে এসো। আবির একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিল। ইকবাল খান বিছানায় হেলান দিয়ে বসে আছে, সামনে মাথা নিচু করে বসে আছে মিম। পরিস্থিতি নীরব ও গুরুগম্ভীর। এবার আবির মুখ খুলল, কাকামণি, কিছু মনে করো না, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। ইকবাল খান মুখে হাসি টেনে বললেন, এত ফর্মালিটি কি আছে, কি বলবি বল, আর দাঁড়িয়ে আছিস কেন, এখানে এসে বস। আবির, না, এখন বসবো না, হয়তো আহিয়া ও আহিয়ান এতক্ষণে আমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তাছাড়া আব্বুর রুমে গিয়েছিলাম, সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। ইকবাল খান, ঠিক আছে, বল কি বলবি। আবির গম্ভীর মুখ নিয়ে বলল, আমার বন্ধু ছোট ভাইয়ের জন্য অনেকদিন ধরে মেয়ে দেখা হচ্ছে। ওরা অনেক আগেই মিমের জন্য আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মিমের লেখাপড়ার জন্য আমি রাজি হইনি। কিন্তু এইবার মনে হয় মিমের দিয়ে দেওয়া উচিত। তুমি কি বলো? মিমের মাথায় মনে হয় আবিরের কথাগুলো আকাশ ভেঙে পড়লো। লাল লাল ভেজা আঁখি যুগল নিয়ে আবিরের পানে তাকালো। কিন্তু আবির হয়তো তা দেখতেই পেল না। আকলিমা খান মুখটা দেখে মনে হচ্ছে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। ইকবাল খান কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে তারপর বললেন, ঠিক আছে, তুই ওদের খবর দে, মেয়ে দেখতে আসতে বল। আবির আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ওরা মিমকে আগেই দেখেছে, ছেলের পরিবারের সবাই চায়। তোমাদের যদি ছেলে পছন্দ করো, তাহলে বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যেতে। মিম উঠে দাঁড়ালো, আবিরের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, আবির, তুই তোর রুমে যা, এখানে তোর কোনো কাজ নেই। মিম আবিরের ভয়ে আর কিছু বলতে পারল না। ইকবাল খানের মুখের দিকে একবার তাকিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ঠাস শব্দ শুনে মেঘের বুকের ভেতর কেঁপে উঠল। কি হয়েছে দেখে তাড়াতাড়ি করে রুমের বাইরে বের হলো। বুঝতে পারলো শব্দটা মিমের দরজা থেকে এসেছে। মিম দরজা বন্ধ করেই পিঠ ঘেঁষে
মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। বারবার একটা কথাই চিৎকার করে বলল, হে আল্লাহ, যারে আমার মন দিলাম তারে আমার ভাগ্যে কেন দিলা না? গায়ের ওড়নাটা খুলে কিছুটা মুখের ভেতর ভরে চিৎকার করে কান্না শুরু করলো, যে কান্নার নেই কোনো শব্দ, শুধু আছে নীরব আর্তনাদ। মিমের কান্নায় রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। কাঁদতে কাঁদতে একসময় মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগেই মাগরিবের আজান পড়েছে। বন্যা মাগরিবের নামাজ শেষ করেই দেখে ত্রিধার রুমে নেই। বন্যার মনে মনে কি যেন ভেবে রুমটাকে তাড়াতাড়ি গোছাতে শুরু করলো। তখনই তানভীর হঠাৎ বন্যাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। তানভীরের শীতল স্পর্শ গায়ে লাগতেই বন্যা লজ্জায় কুঁকড়ে গেল। এই মেয়েটা এখনো সেই প্রথম দিনের মতোই লাজুক, সেই প্রথমের মতোই মিষ্টি। তানভীর বন্যাকে নিজের দিকে ঘোরালো, তারপর বন্যার দিকে একটা ছোট্ট বক্স বাড়িয়ে দিল। বন্যা চমকে গিয়ে জিজ্ঞাসা করলো, এটা কি? আজ তো কোনো স্পেশাল দিন না? তানভীর মুচকি হেসে জবাব দিল, ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে আসে? তারপর বক্সটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। বন্যা হঠাৎ তানভীর বন্যার নাকে নাক ঘষে জবাব দিল, কারণ আমার দিনগুলোকে সর্বদাই তুমি স্পেশাল বানাও, তাই তোমারও তো স্পেশাল কিছু পাও না। বন্যা বক্স খুলে দেখলো একটা ছোট্ট পেন্ডেন্ট, তাদের দুজনের নামে প্রথম অক্ষর খোদাই করা। এটা দেখে বন্যা খানিকটা চুপ করে থাকে, তারপর তানভীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তারপর ধীর কণ্ঠে বলে, গিফটের কি প্রয়োজন ছিল? বারবার প্রেমে পড়ার জন্য এই আপনিটাই তো যথেষ্ট। তানভীর মুচকি হাসল। মাম্মা। ত্রিধার কণ্ঠ শুনে দুজনেই হকচকিয়ে উঠল। বন্যা ও তানভীর মেয়ের দিকে ছুটে গেল, দেখলো কেঁদে কেটে সুন্দর মুখটা লাল করে রেখেছে। তানভীর আদরে কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে আমার মাম্মামের? ত্রিধা কাঁদতে কাঁদতে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া। বন্যার আর বুঝতে কিছু বাকি রইল না। ত্রিধা ছোট, কিন্তু মেয়েটা মায়ের মতোই বোঝদার। যখন থেকে বুঝতে পেরেছে আহিয়ান ওকে সুযোগ পেলেই মারে, তখন থেকেই আহিয়ানের সামনে তেমন একটা যায় না। সারাদিন আহিয়ার সাথে খেলাধুলা করতে পছন্দ করে, কিন্তু তবুও মাঝে মাঝে আহিয়ানের সামনে পড়ে যায়। ফোনের টুংটাং শব্দে তানভীরের বিছানার দিকে তাকালো, এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরলো, আবার কেটেও দিল। তারপর পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট গায়ে জড়ালো। এই ভর সন্ধ্যাবেলা তানভীরের হঠাৎ পোশাক পরিবর্তন দেখে বন্যা কাছে এসে জিজ্ঞাসা করলো, কোথাও বের হচ্ছেন? তানভীর ত্রিধাকে কোলে নিতে নিতে বলল, অনেকদিন হলো রাকিব ও রাসেল ভাইয়াদের সাথে আড্ডা দেওয়া হয় না, সেখানেই যাচ্ছি। তানভীর মেয়েকে কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, মাম্মা, তুমি তোমার মায়ের কাছে একটু থাকো, নিচে তোমার বড় পাপা অপেক্ষা করছে, আমি যাবো আর আসবো। এই নিন কফি। আবির ফোন স্ক্রল করতে করতে কফিটা হাতে নিল। কফির কাপটা টি টেবিলে রেখে মেঘের এক হাত টেনে নিজের কোলে বসিয়ে দিল। এই এই কি করছেন? কেউ দেখবে। মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনে আবিরের কোনো ভাবান্তর নেই, তার নির্লিপ্ত জবাব, দেখুক, তাতে আমার কি? মেঘ ভ্রু কুঁচকিয়ে বলল, আপনি এত নির্লজ্জ কেন বলুন তো? আবির শান্ত জবাব, ম্যাম, আপনি এত সুন্দর কেন বলুন তো? মেঘ, উফ, আহিয়ার আব্বু। আবির, উফ, আহিয়ার আম্মু। মেঘ এবার বিরক্তি কণ্ঠে বলল, ধুৎ, এবার ছাড়ুন তো, কেউ চলে আসবে। এবার আবিরও ভদ্রভাবে মেঘকে ছেড়ে দিল। আবির, আচ্ছা, মিম কোথায় বলো তো, ওকে দেখতে পাচ্ছি না কেন? মেঘের চিন্তিত জবাব, আছে হয়তো রুমে। আবির, ও। মেঘ, শুনুন। আজও আবিরের কণ্ঠে সেই চিরচেনা সুর। মেঘ, কোথাও বের হচ্ছেন? আবির, মেঘ, পারলে একটু তাড়াতাড়ি ফিরে আসেন, ছেলে মেয়েগুলো আপনার অপেক্ষায় থাকে। আবির হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ভালো কথা মনে করিয়েছ, আমি বাইরে অপেক্ষা করছি। তোমার বনধর ভাই নিচে নামলে বলো বাইরে আছি। মেঘ জবাব দিল, ঠিক আছে, যান। আবির মুচকি হেসে বলল, এখন যান ডাকলেও
বাইরে যাওয়া বন্ধ করতে পারবো না, জরুরি কাজ আছে। মেঘ রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে যেতে বলেছি, যান ডাকিনি। আর যাওয়ার হলে তাড়াতাড়ি যান, আপনার ছেলে মেয়ে দেখলে আবার আটকে দিবে। আবির খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, যথা আজ্ঞা মহারানী। মেঘ একটু মুচকি হেসে উপহাস করে উপহার দিয়ে ও মেঘ একটা মুচকি হাসি উপহার দিয়ে আবার রান্নার ঘরের দিকে হাঁটলো। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাইয়া এবার তো ক্ষমা করো। তানভীরের কণ্ঠে ক্লান্তির সুর। আবির কখন থেকে বাড়ির বাইরে গাড়ির সামনে তানভীরকে কান ধরিয়ে উঠবস করাচ্ছে। এবার আবির মেজাজি কণ্ঠে বলল, বের হতে এত লেট করলি কেন? তুই জানিস না আজকে তাড়াতাড়ি যাওয়া আমাদের কতটা জরুরি? তানভীর হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আরে ভাইয়া আগে তো শোনো, আজকাল মেয়েটার জন্য কোথাও বের হতে পারি না। বাড়ি থেকে বের হতে গেলেই গলা জড়িয়ে আবদার জুড়ে বসে, ও যাবে আমার সাথে। নিতে না চাইলে কান্নাকাটি করে রুম মাথায় তুলে বসে। ত্রিধার কান্না থামাবো, তারপর তো আসবো নাকি? রাত 9:23। হাতে গোনা কয়েকজন ছাড়া খানবাড়ির সকলে খাবার খেতে বসেছে। খানবাড়ির ডাইনিং টেবিলে আবির বহু আগেই পরিবর্তন করেছে, এনেছে নতুন ও বড় মাপের একটা টেবিল, যেখানে অনায়াসে পুরো খানবাড়ি বসে খেতে পারে। বিশেষ বিশেষ দিনে বাড়িতে কোনো মেহমান আসলে এই টেবিলগুলোতে যোগ হয় আরো কয়েকটা চেয়ার। নতুন ডাইনিং টেবিলে আহিয়ান সর্বদাই আলী আহমেদ খানের পাশে বসতে পছন্দ করে। দাদু হিসেবে আলী আহমেদ খানকে আহিয়ানেরও ভীষণ পছন্দ। আর আহিয়া ও ত্রিধা দুই আহ্লাদী খাওয়ার সময় হলে সব সময় দৌড়ে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝে 2 চেয়ার দখল করে বসে থাকে। প্রতিদিনের ন্যায় আজও আহিয়া ও ত্রিধা ছুটে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝের চেয়ারে বসে পড়ল। আহিয়ান আলী আহমেদ খানের পাশে বসে আছে। আহিয়া ও ত্রিধার কাহিনী দেখে বলে উঠল, উফ। আলী আহমেদ খান এবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। হয়তো তিনি বুঝতে পেরেছেন এই ছেলেটা বিরক্তির কারণ। আহিয়ানের বয়স কম, কিন্তু এই বয়সে বাবার মতন নিজের গাম্ভীর্য বজায় রাখতে সে একটুও ভুলেনি। আহিয়ান যে আবিরের প্রতিচ্ছবি, রাগী, গম্ভীর, বদমেজাজি, সব গুণ তার মধ্যে বহমান, কিন্তু বাড়ির সকলে তা নিয়ে একটুও টেনশন করে না, কারণ তারা জানে আগে আবিরও এমন ছিল। কিন্তু সেই ছেলেটা বর্তমানে সারাক্ষণ বইয়ের আঁচল ধরে বলতে থাকে, আমার বউ, আমার বউ। বাড়ির 3 কর্তা তাদের নাতি নাতনিদের নিয়ে রাতের খাবার খাচ্ছে। 3 কর্তি তাদের খাবার পরিবেশন করছে। মেঘ আর বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে। অবশ্য মালিহা খান বারবার মেঘ ও বন্যাকে বলেছে খেতে বসতে, কিন্তু মেঘ ও বন্যা একটাই কথা, বাড়ির বাকি মহিলাদের সাথে খাবে। হঠাৎ করে আলী আহমেদ খান বললেন, মিম কি রাতে খাবে না? মিম কই? ইকবাল খান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আলী আহমেদ খানের কথায় কোনো জবাব দিল না। আকলিমা খান বলল, ভাইজান ওর রুমে আছে। আলী আহমেদ খান, খাওয়ার সময় হয়েছে, মেয়েকে তো ডাকো। আকলিমা খান, জি ভাইজান। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? রাকিবের কণ্ঠে আবির তৎক্ষণাৎ জবাব দিল, ভুলে গেলি? তোকে তো আগেই বলেছিলাম যে এক জায়গায় যাব। রাকিব, ও হ্যাঁ, দেখ আমি ভুলে গিয়েছি। আবির ভ্রু কুঁচকে বলল, তোদের কি আজকাল তোর বউ ডোজ একটু বেশি দেয়নি কি? রাকিব আহত কণ্ঠে বলল, মানে? আবির সন্দিহান কণ্ঠে বলল, মাথায় ব্রেন তো জুস বানাইয়া খাইয়া ফেলছোস নাকি? আজকাল কিছুই মনে থাকে না? আবিরের ব্যঙ্গ করার কথা শুনে তানভীর দাঁত কেলিয়ে হাসল। রাকিবের চোখে অগ্নি নিয়ে তানভীরের উদ্দেশ্যে বলল, এই দাঁত কেলাবি না। মেয়ে হয়েছে তো তাই টেনশন পান না, একটা ছেলে হলে বুঝতেন ছেলের কি জ্বালা। আবির রাকিবের কাঁধে এক হাত রেখে বলল, কিরে, বাসায় কি কোনো সমস্যা? রাকিব মাথায় হাত দিয়ে বলল, বন্ধু, মহা সমস্যা, যার কারণে যা করোনা ভাইরাসের থেকে বেশি ভয়ঙ্কর। আবির, কেন, আবার কি হলো? রাকিব মাথায় হাত দিয়ে
চায়ের দোকানের টেবিলে বসলো। আবিরকে বলল, আগে বল চা চা অর্ডার দিব। আবির, না, আমাকে যেতে হবে, বাড়িতে তোর ভাবি অপেক্ষা করছে। রাকিব, ও তাহলে শোন, করোনা ভাইরাসের থেকে বড় মহামারী হলো আমার ছেলে। সারাদিন দুষ্টুমি করতে থাকে। যদি দুষ্টুমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমার ছেলেই ফার্স্ট হতো নির্ঘাত। দুষ্টুর রাজা। বাড়িতে থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। তানভীর সান্ত্বনা কণ্ঠে বলল, আরে রাকিব ভাই, কষ্ট পাইও না। এই একটা মহামারীতে আমি ও ভাইয়া দুইজনেই আক্রান্ত। এই তো আসার সময়ও মেয়ে আবদার জুড়ে বসেছে আমার সাথে বাইরে আসবে, আর ভাইয়ার ছেলে মেয়ে তো সারাদিনই আমার বোনকে নাজেহাল বানিয়ে ছাড়ে। এই কথা শুনে তিন বন্ধুই একসাথে খুব করে হেসে দিল। মিম, এই মিম, দরজা খুলতে বলছি। আকলিমা খান বহু সময় ধরে মিমের দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। বারবার শুধু একটা কথাই বলছে, আম্মু এখন আমার খিদে নেই, পরে খাবো, তুমি চলে যাও। সদর দরজা দিয়ে আবির ও তানভীরকে ঢুকতে দেখে আহিয়া ও ত্রিধা দৌড়ে গিয়ে কোলে উঠল, কিন্তু আবির উপর থেকে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে উপরে গেল। তারপর মিমকে ধমকের সুরে বলল 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার টেবিলে আসতে। মিম শুনল কিন্তু কিছুই বলল না। অবশ্য আবিরের মুখের উপরে কথা বলার সাহস মিমের নেই, তাই ভদ্রমেয়ের মতন আবিরের পেছন পেছন নিচে এসে ডাইনিং টেবিলে বসলো। ইতোমধ্যে বাড়ির কর্তাদের খাওয়ার প্রায় শেষ। আবির বলল, আব্বু একটু বসো, তোমাদের সাথে কথা আছে। এর মধ্যে ফ্রেশ হয়ে তানভীরও এসে খেতে বসেছে। আবির বলল, আব্বু চাচ্চু, কাকামণি, আমি তো তোমাদের আগেই বলেছি মিমের বিয়ের কথা। আজ আমি ছেলের বাড়ি গিয়েছিলামও। ওরা চাই বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি ফেলতে। আলী আহমেদ খান জবাব দিলেন, তারিখ তাড়াতাড়ি ফেলতে চায়, এতে সমস্যা কি? ওদের বলো আমরা প্রস্তুত। আবির ও আলী আহমেদের খানের কথোপকথন শুনে মিমের খাওয়া যেন থমকে গেছে। এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে। মেঘ আশ্চর্য ভঙ্গিতে বলল, কার বিয়ে? মেঘের মুখে বিয়ের কথা শুনে বাড়ির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, আমরা অবশ্যই বাড়ির সকলের আজকে সবকিছু বলতাম। মালিহা খান আগ্রহী কণ্ঠে বললেন, আবির, এত বর্ণিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বল। আবির গলা খাকারি দিয়ে বলা শুরু করলো, আম্মু, আমার বন্ধুর এক ছোট ভাই আছে, ছেলে ব্যবসা করে। অনেকদিন ধরে মিমের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছিল ওদের পরিবার। এতদিন আমি তেমন গুরুত্ব দিইনি, কিন্তু এখন মনে হচ্ছে মিমের এবার বিয়েটা দেওয়া উচিত। আজ দুপুরে আব্বু চাচুর সাথে এই ব্যাপারে আলোচনা করা শেষ করে কাকামণিকে জানিয়েছি, কাকামণিও সম্মতি দিয়েছেন। তাই আমিও তানভীর সন্ধ্যার দিকে ওদের বাড়ি গিয়েছিলাম। ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চায়, আর তোমরা তো শুনলে আব্বু ও চাচ্চু, এতে কোনো আপত্তি নেই। তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকে বিয়ের তারিখ নির্ধারণ করব ইনশাল্লাহ। দীর্ঘ কথার পর আবির থামলো। আবিরের কথা শুনে হালিমা খান বলল, কিন্তু আবির বাবা, এইভাবে তো আর বিয়ে হয় না। ছেলে পক্ষ থেকে বল মিমকে এসে দেখে যেতে। ওনারা মেয়ে না দেখেই কিভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চায়? আবির মুখে হাসি টেনে বলল, মামনি, আসলে তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না। ছেলের বাড়ির সকলে মিমকে আগেই দেখেছে। আর আমাদের বাড়ির পক্ষ থেকে আব্বু চাচু কাকামণি তানভীর আমি সহ সকল পুরুষরাই দীর্ঘদিন যাবৎ ছেলে ও ছেলের পরিবারকে চিনি ও জানি। তোমরা নিশ্চিন্ত থাকো। মেঘ এবার মুখ খুলল, বলল, তাই বলে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখবে না? আর আমরা বাড়ির মহিলারাও তো ছেলে ও ছেলের পরিবারকে দেখিনি। মেঘের চিন্তাযুক্ত চেহারা দেখে আলী আহমেদ খান বলল, মেঘ মামনি, এত চিন্তার কিছু নেই। তোমরা কি আমাদের বিশ্বাস করো না? আমরা ছেলে ও ছেলের পরিবারের সকল খোঁজ খবর নিয়েছি। ছেলে নিজেই মিমকে পছন্দ করেছে। আর রইল কথা মিমের। এবার আলী আহমেদ খান মিমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, মিম আম্মাজান, ছেলে ও ছেলের পরিবারকে আমরা সকলেই দেখেছি, তারা খুব ভালো। আশা করি তোমরা
তোমার আমাদের উপর বিশ্বাস আছে, আর তারপরে যদি তোমার মনে হয় তুমি ছেলের সাথে দেখা করতে পারো। মিম চোখ তুলে তাকালো, চোখগুলো রক্তলাল হয়ে আছে, টলমলো চোখে। কিছু বলার আগেই তানভীর বলে উঠল, আরে মিম দেখতে চাইবে না? আমাদের ছোট বোনের আমাদের উপরে অবশ্যই বিশ্বাস আছে, তাই না বল মিম? মিম উঁচু মাথাটা আবার নত করে ভাতের প্লেটের দিকে চোখ রাখলো, কিছু না বলে চুপচাপ বসে আছে। এবার আবির বলল, দেখেছো আব্বু, মিম আমাদের উপর ভরসা করে চুপ করে আছে। এই বাড়ির সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউ এসব নিয়ে আর চিন্তা করো না। বন্যা, মেঘ, হালিমা খান, মালিহা খান ও আকলিমা খান সহ বাড়ির সকল মেয়েরাই চুপ হয়ে গেল। মিম নীরবে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে, ভাবছে আরিফের কথা। আরিফ যদি একবার জানে তাহলে কি করবে মিম নিজেও জানে না। এই ছেলের পাগলের মতন ভালোবাসে মিমকে। পরিবারের পর মিমের চেয়েও বেশি মিমকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা আরিফ। মিম মনে মনে ভাবলো, না অনেক হয়েছে, এবার আরিফকে ব্যাপারটা জানাতেই হবে। ও নিশ্চয় কিছু করবে। বাড়িতে মিম আপুর বিয়ে, আহ কি মজা! আমাকে কিন্তু অনেক শপিং করিয়ে দিতে হবে, অনেক বাজিও কিনে দিতে হবে। আপুর হলুদের দিন ফাটাবো। আদির কথা শুনে তানভীর আদির কান ধরে বলল, এই চেঁচামেচি করিস না বলদ, না হলে মিমের সাথে তোর বিয়েটাও ওই দিন সেরে দিব। খাবার সময় তানভীরের মুখে বলদ ও আদির কান ধরা দেখে মোজাম্মেল খান কটমট করে তানভীরের দিকে তাকালো। আবিরের ইশারা পেয়ে তানভীর আদির কান ছেড়ে দিল। ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য এবার আবির মুখ খুলল, আব্বু চাচ্চু, আমার একটা রিকোয়েস্ট আছে। আলী আহমেদ খান আবিরের দিকে তাকালো। আবির সম্মতি বুঝতে পেরে বলল, আমার আর মেঘের বিয়েটা খানবাড়িতে হয়েছে, এমনকি তানভীরের বিয়েটাও খানবাড়িতেই হয়েছে। আমি চাই এবার মিমের বিয়েটা স্পেশাল ভাবে হোক, যেটা হবে স্প্যারো ড্রিম হাউসে। মিমের হলুদ সন্ধ্যা আমি কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করতে চাই। আলী আহমেদ খান মুখে হাসি রেখা টেনে বলল, তোমরা যেভাবে খুশি আনন্দ করো, তাতে আমার কোনো সমস্যা নেই। রাতের খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। মিম রুমে ঢুকে তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিল, তারপর বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে চেক করলো আরিফ কোনো কল বা মেসেজ দিয়েছে কিনা। না, দেয়নি। মিম আর অপেক্ষা করলো না, ও নিজেই কল লাগালো আরিফকে। একবার নয়, দুবার নয়, প্রায় 7 বার কল দিলেও কিন্তু ওপাশ থেকে কোনো কল কেউ রিসিভ করলো না। মিম হতাশ হয়ে 2 হাত নিয়ে মুখে চেপে ফুপিয়ে কেঁদে উঠল, আর আস্তে আস্তে আওড়ালো, কোথায় তুমি রাকিব? না, কোথায় তুমি আরিফ? আজ যে তোমাকে আমার বড্ড বেশি প্রয়োজন। আমি যে তোমায় ছাড়া নিঃস্ব, বড্ড বেশি একা। টুং। মেসেজের শব্দ পেয়ে মিমের ঘোর কাটলো। ছুটে গিয়ে ফোনের সামনে। হ্যাঁ, মিম যা ভেবেছে তাই। এই তো তার কাঙ্ক্ষিত মানুষটার মেসেজ। আরিফ। হাই মিম। হ্যালো আরিফ, কেমন আছো? মিম আরিফের প্রশ্নের উত্তর না দিয়ে আতঙ্কিত কণ্ঠে আরিফের কে পাল্টা প্রশ্ন করলো, এতগুলো কল দিলাম, কল কেন ধরলে না? আরিফ, কাজ ছিল তাই ব্যস্ত ছিলাম। মিম অভিমানী কণ্ঠে বলল, ও আরিফ, এতগুলো কল দিলে জরুরি কিছু বলবে? মিম ভেবে পাচ্ছে না কি করে আরিফকে বলবে তার বিয়ের কথা। মিম যখন ভাবনায় ব্যস্ত তখন আরিফ বারবার মেসেজ দিচ্ছে। আরিফ, এই, ওই, এই মিম। ঘন ঘন মেসেজের টুং টুং শব্দে মেঘ বাস্তবে ফিরল। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কি বলবে সে আরিফকে? মিম কি করে বলবে? 1 সপ্তাহ পর তার বিয়ে, তাছাড়া আরিফের রিয়াকশনই বা কি হবে? মিম কাঁপা কাঁপা হাতে মেসেজ লেখা শুরু করলো, আরিফ, তোমার কথা অনুযায়ী আমি আব্বু আম্মুকে তোমার কথা জানিয়েছিলাম, তারা আমাদের সম্পর্ক মানতে নারাজ। মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথে ওপাশ থেকে রিপ্লাই আসে, আরিফ, কি বলেছে মামা মামি? আচ্ছা,
মিম দুপুরে আব্বু আম্মুকে জানিয়েছি। আম্মু শুনে আমাকে একটা চড় মেরেছে, আর আব্বু বলেছে তোমাকে বিয়ে করলে ফুপির মতন আমাকেও আর খানবাড়িতে আসতে দেওয়া হবে না। আরিফ ও মিম চোখের পানি মুছতে মুছতে আবারও লিখলো, তুমি শুধু ও বলছো? তুমি তোমার কি একটু টেনশন হচ্ছে না, নাকি তুমি আমার কথায় গুরুত্ব দিচ্ছ না? আরিফ, আজব গুরুত্ব না দেওয়ার কি আছে, আমি তো তোমার সকল কথাই শুনলাম। মিম, তাহলে কিছু বলছো না যে? তোমার কি কিছু করার নেই? আরিফ, দেখো মিম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এটা যেমন সত্য তেমনি আমার ফ্যামিলিকেও আমি ভীষণ ভালোবাসি। আমার পরিবারকে আমার যতই কষ্ট হয়েছে মানিয়ে নিয়েছি। এখন তুমিও তোমার পরিবারকে মানানোর চেষ্টা করো। মিম, আচ্ছা আরিফ, তোমার কি মনে হয় না আমি আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে মানানোর? আরিফ, চেষ্টা যেহেতু করেছো সেহেতু তারা অবশ্যই মেনে নেবে। তাদের একটু সময় দাও আর আবারও বোঝানোর চেষ্টা করো। মিম, সময় দেওয়ার মতন সময় আর নেই আরিফ। আরিফ, কেন? কারণ আগামী সপ্তাহ থেকে আমার বিয়ে। বিয়ে? বিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল ছেলেপক্ষের সাথে আমার বাড়ির আব্বু, চাচু, ভাইয়ারা একত্রিত হয়ে বিয়ের তারিখ ঠিক করবে। সবাই চায় আগামী শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করতে। এবার আরিফ মেসেজটি কেমন জানি গা ছাড়া মেসেজ মনে হলো মিমের। আরিফ বলল, তাহলে আর কি, সব যেহেতু ঠিক হয়ে গেছে তাহলে বিয়েটাও করে নাও। নোনা জল মিমের চোখ ঝাপসা হয়ে আসে, তাও চোখের পানি মুছে আবারও লেখা শুরু করলো। তুমি কি করে বলতে পারছো এসব? তুমি তো এমন ছিলে না। আরিফ, তাহলে কি বলবো? বিয়েটা নিশ্চয়ই হঠাৎ করে ঠিক হয়নি। তুমি সবটা জানার পরেও আমাকে এতদিন জানাওনি। এখন হঠাৎ করে বলছো সামনের সপ্তাহে বিয়ে। হাতে মাত্র 1 সপ্তাহ। এই অল্প সময় আমি কি বা করতে পারি? মিম কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার তুমি এভাবে বলো না আরিফ। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যত বিপদই আসুক তুমি আমার পাশে থাকবে। তাহলে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি তোমার খুব ভালোবাসি আরিফ। অন্য কারোর ঘরের বউ হয়ে যাওয়ার কথা ভাবতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তোমার ছাড়া বাঁচবো না। এই কি তুমি বুঝতে পারছো না? আরিফ, আমি জানি মিম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার হাত পা ভাগ্যের নির্মম পরিহাসে বাঁধা। আমি চাইলেই তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি না। আমার আম্মু দীর্ঘ 27 বছর পর তার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমি চাই না নতুন করে আমার জন্য আবারও খান পরিবারের সাথে আমাদের বিচ্ছেদ হোক। তুমি প্লিজ তোমার ফ্যামিলিকে মানানোর চেষ্টা করো। মিম 2 হাতে চোখের পানি মুছে বলল, আর যদি না পারি? আরিফ, তাহলে পারলে আমায় ক্ষমা করে দিও। মিম আশ্চর্য কণ্ঠে বলল, আরিফ, তুমি কি করে বলতে পারছো এসব? তুমি কি ভুলে গেছো আমাদের গত 5 বছরের স্মৃতিগুলো? আজকের দিনটাকে ভয়ে আমি গত 5 বছর আগে তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইনি, তবুও তুমি এলে আমার জীবনে। আর এখন এসে যখন পড়েছো, তাহলে ছেড়ে কেন যাচ্ছ? আরিফ, সরি মিম, প্লিজ পারলে আমায় ক্ষমা করে দিও। কিন্তু 2 ফ্যামিলির অমতে তো আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মিম এবার খানিকটা রাগী কণ্ঠে বলল, এটা কি তোমার শেষ কথা? আরিফ, ঠিক আছে মিম, ঠিক আছে মিস্টার আরিফ, আপনাকেও আমার বিয়ের দাওয়াত রইল। অবশ্যই 2 দিন আগে থেকে চলে আসবেন। অফারটা অন। আপনি আমার প্রিয় কাজিন বলে কথা। তারপর আরিফের আইডি থেকে শুধু একটা মেসেজই আসলো, ভালো থেকো। মিম ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে হাউমাউ করে কাঁদতে থাকলো। কি বলেছে আরিফ? আরিফকে আজ বড্ড বেশি অচেনা লাগছে। যে ছেলে মিম বলতে পাগল ছিল, সে আজ এত সহজে মিমকে এড়িয়ে গেল অন্য ঘরণী হতে।
মিম হাত পা ছেড়ে ফ্লোরে বসে কাঁদছে আর বারবার বলছে, আমার সকল ভালো থাকা কেড়ে নিলে। তুমি কি করে আমায় বলছো ভালো থাকতে? তুমি কেন বুঝতে পারছো না আমার সকল ভালো থাকা তুমি? তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারলে? বেঈমান তুমি, আর বেঈমান তোমার ভালোবাসা। আমি ঘৃণা করি তোমা তোমাদের যত তোমাদের মতো বেঈমান পুরুষের বিষাক্ত ভালোবাসাকে।